আমার স্ত্রীর 9 ভরি সোনার গয়না চুরি হয়েছে, আর সেই চুরির অভিযোগ উঠল আমার মা আর বোনের বিরুদ্ধে। কিন্তু আমি জানতাম আমার মা আর বোন এমন কাজ কোনোদিনও করতে পারে না। তবুও সেদিন আমি এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য করা অসম্ভব হয়ে গিয়েছিল। বিয়ের 4 বছর হয়ে গেছে আমাদের। আমার স্ত্রী নীলা আর আমি একই বাড়িতে আমার মা আর ছোট বোনকে নিয়ে থাকতাম। বাবা অনেক আগেই মারা গেছেন। সংসারে যা কিছু আছে সবকিছু আমার মায়ের কষ্টের ফসল। আমার স্ত্রীকে আমি খুব বিশ্বাস করতাম, আর আমার মাকেও আমি চিনতাম। এই দুই মানুষের মধ্যে কখনো এমন একটা দিন আসবে যেদিন একজন আরেকজনকে চোর বলবে, সেটা আমি জীবনে কল্পনাও করিনি। ঘটনার দিন ছিল শুক্রবার সকালে। শাশুড়ি নীলার মা আমাদের বাড়িতে বেড়াতে এলেন। তিনি এলেই বাড়ির পরিবেশ কেমন যেন বদলে যেত। ছোটখাটো বিষয় নিয়েও তিনি নানা মন্তব্য করতেন। মা সবসময় চুপ থাকতেন, আমি বিষয়গুলো এড়িয়ে যেতাম। সেদিন দুপুরে সবাই একসঙ্গে খাওয়া শেষ করলাম। বিকেলে আমি বাজারে বের হলাম। ফিরে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাড়ির গেটের সামনে এসে ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। দৌড়ে ঘরে ঢুকতেই দেখি নীলা মেঝেতে বসে কাঁদছে। তার পাশে তার মা, আর আমার মা আর বোন এক পাশে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? নীলা কাঁদতে কাঁদতে বলল, আমার 9 ভরি সোনার গয়না নেই, আলমারিতে ছিল, সব গায়েব। আমি হতভম্ব হয়ে গেলাম আর বললাম, কিভাবে? এর আগে নীলার মা রাগী গলায় বললেন, কিভাবে আবার? এই বাড়ির মানুষ ছাড়া আর কে নেবে? আমি বললাম, আপনি কি বলতে চাইছেন? তিনি সরাসরি আমার মা আর বোনের দিকে আঙ্গুল তুলে বললেন, তোমার মা আর বোন ছাড়া আর কারো সুযোগ ছিল না এমন জায়গায় হাত দেওয়া। কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। আমার মা অবাক চোখে শুধু বললেন, বেয়ান, আপনি কি বলছেন? আমি জীবনে কারো একটা টাকাও নেইনি, আর 9 ভরি গয়নার মধ্যে আমি তাকে 5 ভরি দিয়েছি। আমার বোন কাঁদতে কাঁদতে বলল, ভাবি, আপনি আমাকে চোর বলছেন? কিন্তু নীলা তখন আরো জোরে কান্না শুরু করলো আর বলল, আমার সব শেষ হয়ে গেছে। বিয়ের সময় আমার বাবাও 2 ভরি গয়না দিয়েছিল, সব নিয়ে গেছে। আমি শান্তভাবে বললাম, আচ্ছা, আগে ভালো করে খুঁজে দেখি, হয়তো অন্য কোথাও রেখেছ। নীলা রেগে উঠলো আর বলল, তুমি কি বলতে চাও আমি মিথ্যা বলছি? আমি বললাম, না, কিন্তু কাউকে প্রমাণ ছাড়া দোষ দেওয়া ঠিক নয়। আমার কথায় নীলার মা আরো খেপে গেলেন। তিনি বললেন, বইয়ের চেয়ে এখন মাকেই বেশি বিশ্বাস হচ্ছে। আমি চুপ করে গেলাম। এরপর শুরু হলো পুরো বাড়ি তল্লাশি। আলমারি, খাটের নিচে ড্রয়ার, ট্রাঙ্ক, রান্নাঘর, এমনকি পুরনো বাক্স পর্যন্ত খোঁজা হলো। কোথাও কোনো গয়না পাওয়া গেল না। তারপর নীলার মা বললেন, যদি নির্দোষ হয় তাহলে আলমারি আর ব্যাগও দেখাতে সমস্যা কোথায়? আমি সঙ্গে সঙ্গে বললাম, না, আমার মা আর বোনকে এইভাবে অপমান করা হবে না। কিন্তু আমার মা নিজেই বললেন, থাক বাবা, আমরা কিছু করিনি, আমাদের লুকানোরও কিছু নেই। মায়ের কথায় তার আলমারি, ব্যাগ, কাপড় সব খুঁজে দেখা হলো। আমার বোনের ঘরও তন্ন তন্ন করে দেখা হলো, কিছুই পাওয়া গেল না। আমি মনে মনে ভাবলাম, এবার নিশ্চয়ই বিষয়টা শেষ হবে। কিন্তু না, নীলার মা বললেন, আজকে না পেলেও কাল বের হবে, চোরেরা এত সহজে ধরা পড়ে না। এই কথাটা আমার মায়ের চোখে পানি এনে দিল। আমার মা ধীরে ধীরে বললেন, 50 বছরের জীবনে কেউ কোনোদিন আমাকে চোর বলেনি। আজ নিজের ছেলের সংসারে এই অপবাদ শুনতে হবে এটা ভাবিনি। আমার বোন কান্না চেপে নিজের ঘরে চলে গেল। সেদিন রাতে আমাদের বাড়িতে কেউ ঠিক মতো ভাতও খায়নি। একদিকে আমার স্ত্রীর কান্না, অন্যদিকে আমার মায়ের নীরব চোখের জল। আমি মাঝখানে দাঁড়িয়ে বুঝতে পারছিলাম না কি করব। কিন্তু একটা বিষয় আমাকে বারবার ভাবাচ্ছিল। নীলা বলেছিল গয়নাগুলো সে আগের রাতেই দেখেছে, কিন্তু আজ সারাদিন বাড়িতে যাতায়াত করেছে মাত্র 4 জন মানুষ, মা, বোন, নীলা আর নীলার মা। বাইরের কেউ আসেনি। তবুও আমার মন বলছিল কোথাও যেন একটা বড় রহস্য লুকিয়ে আছে। কারণ আমি আমার মা আর বোনকে যতটা চিনি, তারা ক্ষুধার কষ্ট সহ্য করতে পারে, কিন্তু অন্যের জিনিসে হাত দিতে পারে না। সেদিন রাতে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, সত্যিটা আমি বের করব। যেই দোষী হোক আমি তাকে ছাড়বো না। কিন্তু তখনও জানতাম না, এই গয়না হারানোর ঘটনা শুধু একটি চুরির অভিযোগ নয়, এটি ছিল এমন এক বিশ্বাসঘাতকতার শুরু। সেদিন রাতের অন্ধকারটা যেন অন্য যে কোনো রাতের চেয়ে অনেক বেশি ভারী ছিল। বিছানায় পিঠ ঠেকাতে বুকের ভেতর একটা তীব্র যন্ত্রণা মোচড় দিয়ে উঠল। এক পাশে নীলা ফুপিয়ে কাঁদছে, আর দেয়ালের ওপাশে আমার মা আর বোনের ঘর। যে মা নিজের প্লেটের ভাত নিজে মুখে না তুলে আমাদের খাইয়ে বড় করেছেন, আজ তাকে চোর অপবাদ সইতে হলো। আর নীলা, সেও তো আমার স্ত্রী, 4 বছরের সংসার আমাদের, সে কেন মিছামিছি এত বড় নাটক করবে? মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সারাদিনের ঘটনাগুলো সিনেমার মতো চোখের সামনে ভাসতে লাগলো। হঠাৎ একটা খটকা লাগলো। নীলা বলেছিল গয়নাগুলো সে আগের রাতেও দেখেছে। শুক্রবার সকালে নীলার মা এলেন, দুপুরে খাওয়া দাওয়া হলো, আর বিকেলে আমি বাজারে গেলাম। এই 4-5 ঘন্টার ব্যবধানে গয়না গায়েব। যদি মা বোন নিত, তবে বাড়ি তল্লাশির সময় কোথাও না কোথাও পাওয়া তো যেতই। তারা তো আর গয়না গিলে ফেলেনি। আর যদি বাইরে কোথাও সরিয়ে দিয়ে থাকে, তবে সেটা কখন করলো? বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তো তারা বাড়ির ভেতরেই ছিল। চিন্তা করতে করতে কখন যে চোখ লেগে এসেছিল জানি না। হঠাৎ একটা মৃদু খসখস শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত আনুমানিক 3টা বেজে 20 মিনিট। পাশের দিকে তাকিয়ে দেখলাম নীলা বিছানায় নেই। ঘরের দরজাটা সামান্য খোলা। আমি খুব সাবধানে কোনো শব্দ না করে খাট থেকে নামলাম। দরজার ফাঁক দিয়ে ড্রয়িং রুমের দিকে তাকাতে আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীত স্রোত বয়ে গেল। হালকা অন্ধকারে আবছা আলোয় দেখা যাচ্ছে নীলা আর শাশুড়ি আম্মা ফিসফিস করে কথা বলছেন।
আমি দেয়ালের আড়ালে এসে কান পাতলাম। শাশুড়ি আম্মা চাপা গলায় বলছেন, তুই ঠিকঠাক জায়গায় লুকিয়েছিস তো নীলা? তোর শাশুড়ি আর ননদ যেভাবে আলমারি দেখালো আমার বুক তো কাঁপছিল। নীলা ফিস করে জবাব দিল, মা তুমি কি পাগল হয়েছো? আমি কি এত বোকা? ওগুলো শাশুড়ির আলমারিতে রাখবো কেন? ওনার বিছানার তোষকের তলা কেটে গয়নাগুলো রেখে ওভাবে সেলাই করে তারপর উপর থেকে চাদর টেনে দিয়েছি। চোর সাজাতে হলে একটু বুদ্ধি খাটাতে হয়। শাশুড়ি আম্মা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, বাচালি এবার দেখবি তোর বর কিভাবে অতিষ্ঠ হয়ে এই বাড়ি থেকে তোর শাশুড়ি আর ননদকে বের করে দেয়। এই বুড়ি আর ধারি ধরে উন্নাটার ছায়া থেকেও মুক্তি পাবি, আর 9 ভরি সোনাও তোর কাছেই থাকবে। এক ঢেলে 2 পাখি। কথাগুলো শোনা মাত্রই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমার চোখের সামনে যেন চারপাশের পৃথিবীটা দুলতে লাগলো। যে মেয়েটাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করেছি, যে মা বোনের অপবাদে আমি বিকেলও ছটফট করেছি, সেই নীলা নিজের মায়ের সাথে মিলে এই জঘন্য ষড়যন্ত্র করেছে শুধু আমার মা আর বোনকে বাড়ি থেকে তাড়ানোর জন্য, আমাকে আলাদা করার জন্য। আমার রাগ, ক্ষোভ আর ঘৃণা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চাইলো, কিন্তু আমি নিজেকে সামলালাম। এই মুহূর্তে চিৎকার চেঁচামেচি করলে ওরা সুযোগ পেয়ে যাবে। প্রমাণ হাতে না নিয়ে কিছু করা যাবে না। আমি পা টিপে টিপে নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে রইলাম। মা বোনের মুখের সেই মলিন অপমানিত চেহারাটা মনে পড়ে বুকটা ফেটে যাচ্ছিল। সকাল হলো। আলো ফোটার সাথে সাথে শাশুড়ি আম্মা আবার ড্রয়িং রুমে এসে চড়া গলায় পাট পাট করে ডায়লগ দেওয়া শুরু করলেন। তিনি বললেন, কি জামাই বাবা, সকাল তো হলো, আজ কি পুলিশে খবর দেবে নাকি চোরদের এভাবেই মাথায় তুলে রাখবে? আমার মা আর বোন রান্নাঘরের কোণে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের চোখের নিচে কালচে দাগ। রাতে যে এক ফোঁটাও ঘুমাননি তা স্পষ্ট। আমি শান্ত মুখে ড্রয়িং রুমে এসে বসলাম। নীলাও চোখ মুছে আমার পাশে এসে বসলো, যেন কত বড় ভুক্তভোগী সে। আমি বললাম, হ্যাঁ আম্মা, পুলিশে খবর দেব। এমন বড় চুরি এই বাড়িতে মেনে নেওয়া যায় না। আমি এখনই থানায় ফোন করছি। আমার কথা শুনে শাশুড়ি আমার মুখে একটা বিজয়ী হাসি ফুটে উঠল। নীলাও আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে মাথা নাড়লো। ওরা ভাবছে ওদের চাল একদম সফল, কিন্তু ওরা জানতো না ওদের পায়ের নিচের মাটি আমি আগেই কেটে রেখেছি। সকালে সবাই যখন যার যার মতো ব্যস্ত, আমি তখন চুপি চুপি মায়ের ঘরে ঢুকলাম। মা আর বোন তখন রান্নাঘরে। ফিসফিসানি শুনে আগেই জেনেছিলাম নীলা ঠিক কোন জায়গায় গয়নাগুলো রেখেছে। মায়ের বিছানার তোষকের এক কোণে তাকাতেই দেখলাম মোটা সুতো দিয়ে কাঁচা হাতে সেলাই করা। বুকটা রাগে ফেটে যাচ্ছিল আমার নিষ্পাপ মা বোনের বিরুদ্ধে এই জঘন্য ষড়যন্ত্র দেখে। আমি পকেট থেকে একটা ব্লেড বের করে খুব সাবধানে সেলাইটা কাটলাম। ভেতরে হাত দিতেই কাপড়ের সেই চেনা পুটলিটা পেয়ে গেলাম। 9 ভরি সোনার গয়নাগুলো বের করে আমি সোজা আমার পকেটে পুরলাম। এরপর সুতো বের করে তোষকের সেই কাটা জায়গাটা ঠিক আগের মতোই নিখুঁত ভাবে সেলাই করে দিলাম, যাতে বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় না থাকে যে এর ভেতর থেকে কিছু বের করা হয়েছে। সব গুছিয়ে আমি ড্রয়িং রুমে এসে সোফায় বসলাম। ঠিক আধ ঘন্টার মধ্যে আমার ডেকে পাঠানো পুলিশ অফিসার আর 2 জন কনস্টেবল বাড়িতে এসে হাজির হলেন। পুলিশ আসতেই শাশুড়ি আম্মা একেবারে মারমুখী হয়ে উঠলেন। অফিসারকে লক্ষ্য করে বললেন, আসুন স্যার আসুন, এই বাড়িতে দিনের আলোয় ডাকাতি হয়ে গেছে। আমার মেয়ের 9 ভরি সোনার গয়না গায়েব। আমি তো জামাইকে বললাম বাড়ির মানুষ ছাড়া আর কেউ এই কাজ করতেই পারে না। পুলিশ অফিসার গম্ভীর গলায় বললেন, কাউকে কি আপনাদের সন্দেহ হয়? শাশুড়ি আম্মা সরাসরি আমার মায়ের ঘরের দিকে আঙ্গুল তুলে বললেন, সন্দেহ আবার কি স্যার? ওই ঘরে যান, ভালো করে তল্লাশি চালান, চোর ওখানে লুকিয়ে আছে। অফিসার আমার দিকে তাকালেন। আমি মাথা নেড়ে বললাম, আইন তার নিজের গতিতে চলবে স্যার, আপনারা ঘর চেক করতে পারেন। পুলিশ মায়ের ঘরে ঢুকলো। পেছনে পেছনে শাশুড়ি আম্মা, নীলা এবং আমি গেলাম। রান্নাঘর থেকে আমার মা আর বোন এসে দরজার সামনে ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়ালো। মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমার বোনটাও ভয়ে মায়ের আঁচল খামচে ধরে আছে। ওরা ভাবছে পুলিশ যদি কিছু না পেয়ে ওদের ধরে নিয়ে যায় তবে সমাজে মুখ দেখাবে কিভাবে। পুলিশ পুরো ঘরের আলমারি, ট্রাঙ্ক, ড্রয়ার সব তন্ন তন্ন করে খুঁজলো। স্বাভাবিকভাবেই কিছু পাওয়া গেল না। কনস্টেবল যখন বলল, স্যার এখানে তো সন্দেহজনক কিছুই দেখছি না, ঠিক তখনই শাশুড়ি আম্মা এক ধাপ এগিয়ে এসে বললেন, আরে স্যার, চোর কি এত বোকা যে আলমারিতে রাখবে? ওই বিছানা দেখছেন না? তোষকটা ভালো করে চেক করেন, ওখানেই গয়না আছে। পুলিশ অফিসার খাটের দিকে এগিয়ে গেলেন। চাদরটা সরাতেই তোষকের সেই সদ্য সেলাই করা অংশটা সবার চোখে পড়লো। সেলাইটা দেখে দরজায় দাঁড়িয়ে থাকা আমার মা আর বোন আটকে উঠলো। মা কপালে হাত দিয়ে ফিস করে বললেন, খোদা এটা কি? আমি তো তোষকে কোনোদিন সেলাই করিনি। আমার বোন কান্নায় ভেঙে পড়লো। অন্যদিকে শাশুড়ি আম্মা নীলার মুখ খুশিতে চকচক করে উঠলো। নীলা তার মায়ের দিকে তাকিয়ে একটা চতুর হাসির বিনিময় করলো। ওরা নিশ্চিত এবার বুড়ি আর ধারি ধীরে মেয়েটা জেলের ভাত খাবে। পুলিশ অফিসার ভ্রু কুচকে বললেন, হ্যাঁ, তোষকের ভেতরে কিছু একটা লুকানো হয়েছে বোঝা যাচ্ছে। কাঁচিটা দাও তো। কনস্টেবল তোষকের সেই সেলাই করা সুতোগুলো এক এক করে কাটতে লাগলো। শাশুড়ি আম্মা তখন বিজয়ের হাসিতে গদগদ হয়ে বলছেন, দেখলেন তো স্যার, আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না। এবার এই চোরদের ধরে নিয়ে যান। সেলাইটা পুরোপুরি কাটা হলো। পুলিশ অফিসার তোষকের ভেতরে হাত ঢুকালেন। তিনি ভেতরে হাত দিয়ে এদিক ওদিক খুঁজলেন, কিন্তু তার হাত খালি অবস্থায় বেরিয়ে এলো। ভেতরে কোনো সোনা নেই, পুরো ফাঁকা। অফিসার বিরক্ত হয়ে বললেন, কই, এখানে তো কিচ্ছু নেই, শুধু তুলো ছাড়া আর কিচ্ছু পাওয়া যায়নি। মুহূর্তের মধ্যে শাশুড়ি আম্মা নীলার মুখের চতুর হাসিটা বাতাসে মিলিয়ে গেল। ওদের চোখ ছানা বড়া হয়ে গেল। নীলা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে
ফেললো। সে আর থাকতে না পেরে হঠাৎ চিৎকার করে বলে উঠলো, না এটা অসম্ভব, গয়না তো ওখানেই আছে, ভালো করে খুঁজে দেখেন, আমি নিজে ওটার ভেতর। কথাটা অর্ধেক বলেই নীলা নিজের জিভ কামড়ে ধরলো। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর পরবর্তী পর্বটি আপনারা চাইলে আজকে রাতেই দেওয়া হবে। ধন্যবাদ।